চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশে ঢুকে ভারতীয়দের তাণ্ডব, দফায় দফায় সংঘর্ষে আহত 5, সতর্ক বিজিবি বিএসএফ। আমাদের ওইদিকে ওই যে আম গাছগুলো সবগুলা কোপায় কোপায় দেখতেছি, তখন আমরা সবাই এসে তখন তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার এই লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। নির্বাচিত সরকারই চলমান সংকট নিরসন করতে পারে মন্তব্য মির্জা ফখরুলের। ঋণ খেলাপিদের দলীয় মনোনয়ন না দেওয়ার ঘোষণা। গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি ছাত্র দলের। ঐক্য নষ্ট না করতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান। এবং অবিবেচকের মতো ভ্যাট বাড়িয়েছে সরকার, বলছেন বিশেষজ্ঞরা। এনবিআরকে আরও তৎপর হওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ভারতীয়রা। শনিবার দুপুরে শূন্য রেখার পাশে ক্ষেতের গম তুলতে গেলে বাংলাদেশিদের বাধা দেয় ভারতীয়রা। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভারতীয়দের হাসুয়ার আঘাত ও ছোড়া পাথরে আহত হন 5 বাংলাদেশি। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম তুলতে যান স্থানীয়রা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশিদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতের আমাদের ওইদিকে ওই যে আম গাছগুলো সবগুলা কোপায় কোপায় দেখতেছি, তখন আমরা সবাই এসে তখন তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার এই লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। সকালে এসে গাছ টাছ কেটেছে, গাছ কাটার পর তখন আমাদের কিছু বেশি লোকজন ছিল না, একটু বাধা দিয়ে গেছে। বিএসএফ সাথে করে নিয়ে এখানে এসে যখন আমাদের লোক একটু করতে যাচ্ছে, তখন ওরা প্রত্যেকটা হাতে ফায়ার এরিয়া করছে, ভয় দেখাচ্ছে। সে সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও ছোড়া পাথরে আহত হন কয়েকজন বাংলাদেশি। ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণেরও অভিযোগ তোলে বাংলাদেশিরা। তখন হেরা বিএসএফ কে সাথে করে হেরা ওই যে কি ধোয়া উঠছে এটা ছাড়ে গ্যাস এটা নিয়ে আসতেছে। জয়টাই ওরা সাউন্ড গ্রেনেড বা গ্যাস মেরেছে, সবগুলোই বাংলাদেশের ভিতরে মেরেছে। ওরা ইন্ডিয়ান সীমান্তে দেওয়া না, ওরা বাংলাদেশের ভিতরে এসে মেরে যাচ্ছে। তারা আক্রমণাত্মক ভাবে আক্রমণ চালায়, বিভিন্ন ভাবে আক্রমণ চালায়, ইট পাটকেল ছুড়ে। সকালে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি। পরিস্থিতি আমাদের কাজ করতে দেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। এর আগে চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। এখন তো ওকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে চলমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঋণ খেলাপিরা যেন নির্বাচনে দলের মনোনয়ন না পায় সে বিষয়ে সজাগ থাকার আশ্বাসও দেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। শিউলি রায়ের রিপোর্ট। শ্বেতপত্রে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে আয়োজন করা হয়। এই আয়োজন সমাপনী অধিবেশনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় অর্থনৈতিক সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কারকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থান থেকে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে, যা বাস্তবায়ন রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। অর্থনৈতিক সংস্কার সেটা আছে, সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার, এবং আমরা রাজনৈতিক সংস্কারের উপরে গুরুত্বটা বেশি দিতে চাই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে যারা নির্বাচনে অংশ নেবে এবং যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার করা হবে। ক্ষমতায় ভারসাম্য ও দ্বিকক্ষক বিশিষ্ট সংসদ গুরুত্ব পাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঋণ খেলাপিরা যাতে দলীয় মনোনয়ন না পায় সেদিকে চেষ্টা করবে বিএনপি। ইলেকশনে যারা আসবেন
এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। এর আগে অধিবেশনে অর্থনীতিবিদরা বলেন শ্বেতপত্র ও বাজেট নিয়ে নানা কথা হলেও সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। সেটা হলো যে কিভাবে টাকা আমরা ফেরত আনতে পারি। আমরা মনে করি যে এটা সম্ভব, কঠিন হলেও আমাদের দেশ থেকে বাইরে থেকে পাচার করা টাকা আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জনপ্রশাসনের সাথে মন্ত্রণালয়ের কোনো মতেই সমন্বয় নেই, কোঅর্ডিনেশন নেই। আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, সেটা হচ্ছে জনপ্রশাসনের মধ্যে আমি কোনো ইচ্ছেও দেখিনি এই সমন্বয়টা ঘটাবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধির সমালোচনাও করেন তিনি। আর শক্ত অর্থনীতি গড়তে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় বাড়াতে এনবিআরকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কারণে হিমশিম সাধারণ মানুষ। যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো, যেখানে একদিকে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো। সেইখানে আপনারা চিন্তা করেন যে IMF এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের কারণে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ঘুরে দাঁড়াতে সরকারকে পাশে চান তারা। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গল্প শুনেছি, সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংকীর্ণ করে আনছিল। আর সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। শক্ত অর্থনীতি গড়তে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। Running on commercial loans are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা TCB কিনে, এটা হায়ার ভ্যালু পায়। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ভিত্তির দিকে মনোযোগ না দিয়ে শুল্ক ও কর আরোপ করেছে। সরকারের এই সমন্বয়হীনতা ও অদক্ষতা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লুটপাটে ভুক্তভোগী মানুষকে স্বস্তি দিতে অবিলম্বে কর ও শুল্ক প্রত্যাহারের দাবিও জানায় দলটি। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন মাহির সাজিদ। সম্প্রতি 100টি পণ্যের উপরে শুল্ক ও কর বৃদ্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আপত্তি সাধারণ মানুষের। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলও কর আরোপের সমালোচনায় মুখর। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিএনপি। রাজধানীর গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপের সহজ পথ বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআরকে বলবেন, যে কি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণের কিভাবে কি করা যায়,
এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? আর সরকার নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভ্যাট হার না বাড়িয়ে আওতা বাড়ানোর দাবি জানান তিনি। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব, তাই সরকারকে অনুরোধ করছি আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে দরকার নির্বাচিত সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধের দাবিও জানান তিনি। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। সময় জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানান ছাত্রদল সভাপতি। হাসান মাহমুদের রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্যাম্পাসে গুম, খুন, হত্যায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুর ৩টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হওয়া লং মার্চে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি করেন তারা। আওয়ামী দোসরদের সরাসরি জড়িত থাকার এদের সাজার দাবিতে এবং এই গণহত্যার বিচারের দাবিতে আজকে আমাদের এই প্রোগ্রাম। দুপুর 3:30টায় শুরু হওয়া লং মার্চ শাহবাগ টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা। দাবি করেন আওয়ামী লীগ আমলের হওয়া সব হামলা খুনের বিচারের। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ায় যথেষ্ট নয়, দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যে সকল ছাত্রদলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্রলীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময়ে নিয়ে আসতে হবে। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে আন্ডারগ্রাউন্ড বা গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি। এই বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই, সেজন্য তারপরও কোনো ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, আমরা ধরে নেব তারা সেই অতীতের ন্যায় 1971 সালের ন্যায় আবারও বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তবে জাতীয় ঐক্য নষ্টের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ছাত্রদল সভাপতি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত। বর্তমান প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অন্যায্য। যেই বিষয়ে বিশেষজ্ঞ তার সেই বিভাগের নীতি নির্ধারকের জায়গায় থাকা উচিত বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সেমিনারে এই কথা বলেন তিনি। পরিষদের পক্ষ থেকে বলা হয়, বৈষম্য নিরসনে বারবার জনপ্রশাসন সংস্কার কমিশনে গেলেও কর্ণপাত করেনি তারা। প্রশাসন ক্যাডার পদোন্নতি সহ সব ক্ষেত্রে আধিপত্যের মাধ্যমে চরম বৈষম্য করছে বলে অভিযোগ তোলেন বক্তারা। সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন সংগঠনটি। আমরা এমন একটা প্রশাসন চাই যে প্রশাসন এই রকম 24, 18, 14 দিয়েছে, দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে,
কারণ শেখ হাসিনা এই প্রশাসন ছাড়া এটা কায়েম করতে পারতো না। এইখানে চিন্তা করতে হবে যে আলটিমেটলি রাষ্ট্র, দেশ, সমাজ সেটার দ্বারা উপকৃত হলো কিনা। সেই নীতি নির্ধারণের জায়গাতে বড় একটা সমস্যা হচ্ছে, একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, সাবেকরা বর্তমানদের ক্ষমতা রক্ষা করছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদরা যেন সংসদে প্রবেশ এবং কোন রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্ত না হতে পারে তা প্রাধান্য দিয়ে সংস্কার সুপারিশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার দুপুরে কুমিল্লা বোর্ডে ময়নামতি মিলনায়তনে কুমিল্লা ড্রিম মেগা সিটি কুমিল্লা ও AHK স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। যারা মানুষ খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে বা যারা বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। দর্শক, আপনারা এরই মধ্যে জানেন যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশে ঢুকে ভারতীয়দের তাণ্ডব, দফায় দফায় সংঘর্ষে আহত 5 জন হয়েছে এবং সতর্ক বিজিবি BSF। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, আসলে সীমান্তের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি 7টার সময় কিন্তু একেবারে সীমান্ত থেকে ব্যাক করেছি। আমি যে পরিস্থিতিটা সর্বশেষ দেখে এসেছি যে সেখানে বাংলাদেশের যারা নাগরিক ছিল সীমান্ত এলাকাতে তারা কিন্তু সরে এসেছে এবং BSF অবস্থান করছিল এবং BSF এর অতিরিক্ত গাড়ি কিন্তু আমরা একেবারে যাদের যে রাস্তা রয়েছে, কাটা তারের বেড়া রয়েছে, সেই বেড়ার পাশে কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা দেখলাম তারা কিন্তু অতিরিক্ত BSF সদস্য মোতায়েন করেছে। এক্ষেত্রে বাড়তি নিরাপত্তা হিসাবে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে। তো সারাদিন যে বিষয়টা আমরা দেখেছি সকাল 11:15টার দিকে কিন্তু চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এবং তাদের সাথে ভারতীয় যারা নাগরিক রয়েছে তারাও কিন্তু বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের কিছু গম নষ্ট করার চেষ্টা করে এবং কিছু আম গাছও তারা কেটে ফেলে। বিষয়টি স্থানীয় কয়েকজন কৃষক যখন দেখতে পায় তারা বাধা দেয়, তাদেরকে জিজ্ঞেস করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারা যে তাণ্ডব চালাচ্ছিল এই তাণ্ডবের প্রতিবাদ করলে তারা কিন্তু অতর্কিতভাবে হামলা চালায় BSF এবং ভারতীয় যারা নাগরিক ছিল। স্থানীয় বাসিন্দারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় নাগরিক এতটা আগ্রাসী ছিল যে বলার মতো না। একেবারে তারা আগ্রাসী ছিল, তাদের হাতে অস্ত্র, দেশীয় অস্ত্র ছিল, ককটেল ছিল, বোমা ছিল এবং তীর ধনুক ছিল। এছাড়া কিন্তু রাস্তার পাথরও ছিল, সে পাথরও কিন্তু তারা নিক্ষেপ করেছে। তাদের পাথরে এবং তীর ধনুকে বাংলাদেশের 4 থেকে 6 জন সদস্য আহত হয়েছে, নাগরিক আহত হয়েছে এবং আমরা দেখেছি একজন বিজিবি সদস্য কিন্তু হাতে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, তিনি কিন্তু রক্তাক্ত হয়েছে। তবে আমরা সীমান্ত যে এলাকাতে গিয়ে যে বিষয়টি দেখতে পেয়েছি যে একেবারে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যরা এবং বাংলাদেশের যারা সাধারণ নাগরিক ছিল তারা কিন্তু একেবারে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তারা কিন্তু বারবার কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এবং তাদের যারা নাগরিক আছে তারা কিন্তু বাংলাদেশের দিকে তেড়ে আসছে, তারা আক্রমণ করার চেষ্টা করেছে, তারা সাউন্ড গ্রেনেড ছুড়েছে, তারা ককটেল ছুড়েছে, তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে। এরপরও কিন্তু বাংলাদেশের জনগণ, যারা স্থানীয় জনগণ ছিল তারা কিন্তু সীমান্তেই কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু সুষ্ঠুভাবে তারা কিন্তু প্রতিবাদ করেছে। বাংলাদেশ যদি উত্তপ্ত পরিস্থিতি যদি বাংলাদেশ যদি কোন রকম মোকাবিলা করতে যেত সেক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের সহিংসতা ঘটতে পারত বলে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি। তবে স্থানীয়রা বলছেন কি দেখুন কয়েকদিন ধরে কিন্তু এই চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে
কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চলছিল। মধ্যখানে 3 থেকে 4 দিন কিন্তু স্বাভাবিক পরিস্থিতি ছিল, তার মধ্যেও কিন্তু স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক কেটে যায়নি। আজকে হঠাৎ করে যে বিএসএফ এবং তাদের যারা নাগরিক আছে, এই নাগরিকরা কিন্তু উস্কানি দিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে গেলে এই হামলা চালিয়েছে। এই হামলার কারণে কিন্তু যারা বাংলাদেশি কৃষক আছে, তাদের কিন্তু ফসল আছে, মাঠের মধ্যে ফসল আছে, সে ফসল তারা কিভাবে ঘরে তুলবে, ফসলের কিভাবে তারা দেখভাল করবে, সেচ দিবে কিভাবে, সে নিয়ে এখন তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। আমার সাথে কথা হয়েছিল 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে ভারতের অধিনায়ক পর্যায়ে বিএসএফ এর সাথে তাদের একটি পতাকা বৈঠক হয়েছে, একেবারে কিন্তু চোকা সীমান্তে মাঝামাঝি জায়গাতে। সে সীমান্তে যখন পতাকা বৈঠক হয়, বৈঠকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা তাদের কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং পুনরাবৃত্তি যদি না হয় সে বিষয়টি তারা দেখবেন বলে বিজিবি সদস্যদেরকে তারা আশ্বাস দিয়েছিলেন। তবে স্থানীয়রা বলছেন আসলে এই যে আশ্বাস বিশ্বাস এতেই কিন্তু আসলে সীমাবদ্ধতা থাকা উচিত নয়, দুই দেশের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে সমাধান হওয়া উচিত বলে স্থানীয়রা মনে করছেন। তারা বলছেন বিজেপি এবং স্থানীয়রা যেভাবে আগ্রাসীর মনোভাব দেখাচ্ছে সেটা থেকে সরে আসা উচিত বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। জি জ্যোতি, এই ছিল আমার কাছে সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত ছিলেন তারেক রহমান। অন্ধত্বমুক্ত দেশ করতে ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইনসাইট সিস্টেম লিডারশিপ অ্যাপ্রোচ টু হেলথ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, আমাদের দেশে এখনো অনেকেই মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। চক্ষু সেবাকে সামগ্রিক স্বাস্থ্য সেবায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এনজিও বলেন, সরকার বলেন, বিভিন্ন সংস্থা বলেন, যারা হেলথ সেক্টরে শুধু চক্ষু না অন্যান্য জায়গায় কাজ করছে, সবাইকে নিয়ে আমরা যদি অ্যাওয়ারনেস রেজিস্টার করতে পারি, এই যে চোখের এই জিনিসটা দিলে, ইনজেকশনটা দিলে চোখটি নিরাপদ হয়ে যাবে, কোন সময় এটা দরকার, এই বিষয়গুলি সবাইকে যদি আমরা জানাতে পারি তাহলে আমরা অনেককে অন্ধের থেকে আমরা মুক্ত করতে পারবো। দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, 5 অগস্টের পর প্রতিকূল পরিস্থিতিতে ধর্ম বর্ণ ভুলে দেশের মানুষ যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে, আগামীতেও এভাবেই পাশে থাকবে বলে বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার। এ সময় বিভিন্ন স্থানে লালন মেলা, পালা গান বন্ধ ও মাজারে হামলার প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশ বৈচিত্র্য রক্ষার্থে সরকার কাজ করছে। প্রত্যেকের পাশে দাঁড়াবো, এতে কার ধর্মীয় পরিচয় কি, কার অন্য পরিচয় কি, এটার দিকে আমরা তাকাবো না। আমি মনে করি আমাদের সরকারেরও ফিলোসফি এটা, আমরা সব ধর্ম, সব বর্ণ, যার যা পরিচয়, পরিচয়ের ভিত্তিতে আমরা কাউকে আলাদা করব না, সবার পাশে আমরা আছি। নতুন রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা থাকা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই 2-1 দিন পর পর এক একটি ইস্যু সামনে এনে যাতে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। কোন একটি মহলকে রাজনৈতিক দল গঠন করার সুযোগ দেওয়ার জন্য এবং তাদেরকে অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো ভূমিকা থাকা অন্তর্বর্তী সরকারের উচিত হবে না বলে সবাই জুলাই আগস্ট মাসে সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং জুলাই আগস্ট মাসের সম্মান রক্ষার্থে আমি মনে করি জুলাই আগস্ট মাসের মধ্যেই জাতীয় সংসদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।